বাবর আজম ও শাহিন আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে ব্যান করা হলো। অন্যদিকে ড্রাগস ব্যবহার করার জন্য কাগিসো রাবাডাকে ক্রিকেট থেকে ব্যান করা হতে পারে। এছাড়াও আরসিবি এবং সিএসকে ম্যাচ নিয়েও বেশ কিছু আপডেট রয়েছে। তো সেই সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই আমরা কথা বলবো কালকের আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচ নিয়ে, সেই ম্যাচের বেশ কিছু পয়েন্ট নিয়ে। তো প্রথমত কালকে আরসিবি ম্যাচ জিতে যায় এবং ম্যাচ জিতে তারা 16 পয়েন্ট পেয়ে যায়। খুব সম্ভবত এবার আইপিএলের জন্য তারা প্রথম টিম হতে চলেছে যারা কোয়ালিফাই করবে। হ্যাঁ, অফিসিয়ালি এখনও পর্যন্ত কোয়ালিফাই করেনি, বাট এখন আজ পর্যন্ত 16টা ম্যাচ মানে 14টা করে প্রত্যেকটা টিম ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 8টা ম্যাচ জেতার পর কোয়ালিফাই করে নাই, এরকমটা কোনোদিনই হয় নাই। তাই এক প্রকার ধরে নিতে পারো যে আরসিবি প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে। এবং কালকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে যেখানে একবার মনে ছিল চেন্নাই জিতবে, তো একবার মনে ছিল আরসিবি জিতবে। শেষকালে এত রান চেস করতে এসেও মাত্র 3 রান না 2 রানে আরসিবি ম্যাচটা জিততে পারে। তবে কালকে আরসিবির এই ম্যাচটা জেতার পেছনে অবশ্যই রোমারিও শেফার্ডের অবদান কিন্তু অনেকটাই, মানে বলতে পারো এক প্রকার 90% অবদান তারই। কারণ সে শেষে এসে যে খেলাটা খেললো, 14 বলে 50 রান করে, 14 বলে 50 করে এবং তারই সঙ্গে সে হয় আইপিএলের ইতিহাসে সেকেন্ড জয়েন্ট ফার্স্টেস্ট 50-র মালিক। শুধু তাই নয়, আরসিবি কোনো ব্যাটসম্যানদের তরফ থেকে সবথেকে ফার্স্টেস্ট 50 করলো আইপিএলের ইতিহাসে রোমারিও শেফার্ড। তারই সঙ্গে অন্যদিকে বিরাট কোহলি যদি কথা বলি, বিরাট কোহলি তার কালকে ম্যাচে আর কি তার কেরিয়ারের মানে আইপিএলের কেরিয়ারে 300তম ছক্কা কমপ্লিট করে এবং সে হলো প্রথম ব্যাটসম্যান যে আরসিবির হয়ে 300টা ছক্কা মেরেছে মানে মারলো। এর আগে এই রেকর্ডটা আছে গেইলের যে 263টা ছক্কা মেরেছে আরসিবির হয়ে, আর এবি ডিভিলিয়ার্স যে 240টা ছক্কা মেরেছে আরসিবির হয়ে। এবং তার সঙ্গে একটা আপডেট দিয়ে রাখি, কালকের ম্যাচে জস হ্যাজেলউড খেলেনি, কারণ তার শোল্ডারে একটু নিগেল হয়েছে। শোল্ডার নিগেলের জন্য কালকের ম্যাচ খেলতে পারেনি। শেষে ডিকে মানে দীনেশ কার্তিককে ইন্টারভিউতে জিজ্ঞাসা করলে সে বলে আমি শিওর নই যে পরের ম্যাচ খেলতে পারবে কি পারবে না, তবে আশা করছি সে পরের ম্যাচ নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এবার যদি চেন্নাই দিকের কথা বলি, সে জায়গায় একজনের কথা না বললেই নয়, সেটি হলো আয়ুষ মাহাত্রেকে নিয়ে, যার বাড়ি মুম্বাই এবং মাত্র 17 বছর বয়স। তো এবার আইপিএলটা বলতে পারো একদম ইয়ংস্টারদের জন্য, ইয়ংস্টার আনক্যাপড প্লেয়ারদের জন্য এবার আইপিএলটা। প্রত্যেকটা টিম থেকে যারা ইয়ংস্টার রয়েছে বা আনক্যাপড প্লেয়াররা রয়েছে বা প্রথমবার আইপিএল খেলছে, তারা কিন্তু সবাই ভালো পারফরমেন্স করছে। কালকে আয়ুষ মাত্রে যে খেলাটা খেললো, হ্যাঁ সিএসকে হয়তো জেতাতে পারেনি, বাট জেতার দোরগোড়ায় কিন্তু সে পৌঁছে দিয়েছিল। 96 রান করে কালকের ম্যাচে, একটুর জন্য সেঞ্চুরিটা মিস করেছিল, বাট ঠিক আছে। ভুবনেশ্বর কুমারকে এক ওভারে 6টা বাউন্ডারি মেরেছে, যার মধ্যে একটা 6, 5টা 4। এটা কিন্তু সত্যিই বুকের দম থাকা দরকার। এরকম একটা আনক্যাপড প্লেয়ার যে আইপিএলে তার 4 নম্বর 5 নম্বর ম্যাচ খেলছে এবং যে আইপিএলে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, তার বিরুদ্ধে এরকম 6টা বলে 6টা বাউন্ডারি মারছে, মানে সত্যিই প্লেয়ারটার মধ্যে কিছু একটা কিন্তু অবশ্যই আছে। এবং আয়ুষ কালকে তার যে 50 করে আইপিএল ইতিহাসে তার ফার্স্ট 50 ছিল এবং সে হলো 3rd ইয়ংগেস্ট প্লেয়ার আফটার বৈভব সূর্যবংশী এবং রিয়ান পরাগ। মানে এদের দুজনের পর সে হলো 3rd ইয়ংগেস্ট প্লেয়ার যে আইপিএলে 50 করে, তার বয়স মাত্র 17 বছর। এবং কালকের ম্যাচে আরও একটা কন্ট্রোভার্সি হয়, সেক্ষেত্রে মানে সেটা হলো ডেভল ব্রেভিসের আউটটা নিয়ে, যেখানে ডেভল ব্রেভিসের প্যাডে বল লাগে, মানে ডাইরেক্ট ইয়র্কার বল ছিল, মানে ইয়র্কার হয়নি, ফুল টাচ বল ছিল, সেটা তার প্যাডে লাগে। আম্পায়ারকে আবেদন করালে আম্পায়ার আউট দিয়ে যায় এবং সেই সময় ডেভল ব্রেভিস ছুটছিল, মানে রান নেওয়ার চেষ্টা করছিল এবং তারপরে সে যখন রিভিউ নিতে যায় সেই সময় তাকে বলা হয় যে টাইম আউটটা পেরিয়ে গেছে, মানে যে 15 সেকেন্ডটা থাকে ব্যাটসম্যানের হাতে রিভিউ নেওয়ার জন্য, সেই 15 সেকেন্ডটা পেরিয়ে গেছে। তবে সবথেকে বড় কথা এটাই যে কালকে যখন তাকে আউট দেওয়া হয়েছিল তারপর কিন্তু মানে আমাদের টিভি স্ক্রিনে তো দেখানো হয়নি, মানে মাঠে যে বড় স্ক্রিন ছিল সেখানেও কিন্তু টাইমার ওঠেনি। সেই জন্যই হয়তো ব্রেভিস বুঝতে পারেনি, টাইমটা বুঝতে পারেনি, সেই জন্যই হয়তো সে সঙ্গে সঙ্গে রিভিউ নেয়নি। বাট সে যখন রিভিউ নেয় পরে টাইমে দেখা যায় সে মোটামুটি 25 সেকেন্ডের দিকে, মানে 25 সেকেন্ড পর, মানে তাকে আউট দেওয়ার 25 সেকেন্ড পর সে রিভিউ নেয়, যার জন্য তার রিভিউটা কিন্তু আর গ্রাহ্য করা হয় না, তাকে আউটই দিয়ে দেওয়া হয়। যদিও তার আউটটা আউট ছিল না, লেগ স্টাম্প মিসিং ছিল, তবে অবশ্যই কালকে এই ব্যাপারটা নিয়ে তারপর থেকেই কন্ট্রোভার্সি শুরু হয়, যেখানে কেউ বলে যে যখন আউট দিয়ে দিয়েছে তখন ব্রেভিসের সঙ্গে সঙ্গেই রিভিউ নেওয়া দরকার ছিল। অন্যদিকে কারোর বক্তব্য, মানে কমেন্টেটরদের মধ্যেই অনেকের বক্তব্য, যারা কমেন্ট্রি করছিল তারাই বলছিল যে অবশ্যই আইপিএলের মতো একটা টুর্নামেন্ট যেখানে এত বড় প্রযুক্তি, এত প্রযুক্তির ইউজ করা হচ্ছে, সেই জায়গায় কেন জায়েন্ট স্ক্রিনে টাইমার দেখানো হলো না। সেই জন্যই হয়তো ব্রেভিস রিভিউটা নেয় নাই। যদি টাইম দেখানো হতো তাহলে হয়তো বা সে তার আগে নিয়ে নিত, টাইমটা শেষ হয়ে যাওয়ার আগে, সেটাও একটা ব্যাপার ছিল। তো কেউ বলছে ব্রেভিস রান নিচ্ছিল সেই জন্য সে সেই দিকে ফোকাস করতে পারেনি,
এবং টাইমারও দেখানো হয়নি, সেই জন্যই সে রিভিউ নেয়নি। অন্যদিকে একজন আম্পায়ার খুব আমার মনে পড়ছে না কোন আম্পায়ার বলেছে, কোনো একজন আম্পায়ার কালকে স্টার স্পোর্টসের কমেন্ট্রিতে বলেছে যে একটা প্লেয়ারকে যখন আউট দেওয়া হয়, মানে আম্পায়ার যখন হাত তুলে দেয় আউট বলে, তারপর থেকে সেই বলে যে রানটা নেওয়া হয় সেই বলটাই রান মানে রান হোক বা না হোক, যদি আউট দিয়ে দেয় সেক্ষেত্রে সেই রানটা কিন্তু গ্রাহ্য করা হয় না। তাহলে যখন তাকে আউট দেওয়া হলো, তাহলে মাহাত্রে কেন রানটা নিতে গেল? তার রানটার তো কোনো ভ্যালু নেই, সেটা আউট হোক বা না হোক, তাহলে সে তো তখনই রিভিউ নিতে পারতো। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার মতে আইপিএলের মতো একটা যে টুর্নামেন্টে যেখানে এত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু টাইমারটা দেখানো অবশ্যই আম্পায়ারের বা থার্ড আম্পায়ারের দরকার ছিল। অন্যদিকে কালকের ম্যাচটা আরসিবি শেষ পর্যন্ত জিতে যায়, মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতে আরসিবি কালকের ম্যাচে একটা ইতিহাসও সৃষ্টি করে। সেটা হলো তারা আইপিএল ইতিহাসেই প্রথমবার যারা মানে যে আরসিবি টিম একই সিজনে সিএসকেকে দুবার হারালো। এর আগে কিন্তু কোনো দিন একটা সিজনে দুবার সিএসকেকে আরসিবি কোনো দিন হারাতে পারেনি। নেক্সট কথা বলবো কাগিসো রাবাডাকে নিয়ে। সাউথ আফ্রিকান ফাস্ট বোলার রাবাডা ড্রাগস ইউজ করার জন্য ক্রিকেট থেকে ব্যান হতে পারে, ঠিক এরকমটাই শোনা যাচ্ছে। তো আইপিএলে 2টো ম্যাচ খেলার পর সে তার পার্সোনাল কারণ দেখিয়ে দেশে ফিরে যায়। সে বলে যে তার পার্সোনাল কারণ আছে, সেই জন্য দেশে ফিরছে। বাট পরে জানা যায় সে নাকি কোনো একটা ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিল, মানে খারাপ ড্রাগের নেশায়, যেটা কিন্তু ক্রিকেটের নিয়ম অনুযায়ী ইউজ করা যায় না ক্রিকেটারদের, এবং তার জন্যই সে ফিরে গেছিলো। এবং পরবর্তীকালে সে ফিরে গিয়ে সবটাই নিজে থেকে স্বীকার করে, নিজেই বলে যে আমি সবার কাছে ক্ষমা চাইছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্রিকেটের প্রায়োরিটি সব থেকে আগে। এবং সে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে, গুজরাট টাইটান্স টিমের ম্যানেজমেন্টকে, এছাড়াও তার এজেন্ট এবং তার যে লিগাল টিম রয়েছে সবাইকে থ্যাংক ইউ জানাই তার পাশে থাকার জন্য এবং তাকে এই ব্যাপারটা থেকে ওভারকাম করার জন্য। এবং শেষে সে বলে যে আমি আবার আগের মতোই ক্রিকেটে ফিরবো, আবার সেই পুরনো ছন্দেই ফিরবো। এবং সবথেকে গুড নিউজ বা ভালো নিউজ হলো সেটা হলো রাবাডা কিন্তু ভারতে ফিরে এসছে এবং সে জিটি ক্যাম্পে জয়েন করে নিয়েছে অলরেডি কালকেই। চলো এবার কথা বলা যে আমাদের ফাইনাল নিউজ নিয়ে। সেটি হলো শোয়েব আখতার এবং শাহিদ আফ্রিদি, যাদের দুজন যে দুজন পাকিস্তানি ক্রিকেটারের ইউটিউব চ্যানেল ভারত থেকে ব্যান করে দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীরের ওই ঘটনার পর, এবং তারপর আরও দুজন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম এবং শাহিন আফ্রিদি, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ভারত থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। তো ইনস্টাগ্রামে গিয়ে যদি বাবর আজম বা তাদের নামে সার্চ করো, সেক্ষেত্রে তার নাম আসবে, তার প্রোফাইল আসবে, বাট কিছুটা এরম টাইপের দেখাবে, এরম টাইপের লেখা উঠবে, যেখানে স্পষ্ট লেখা আছে যে ভারতে এই অ্যাকাউন্টটা ভিজিবল নয়। এবং তাদের অ্যাকাউন্ট যদি দেখো কোনো রকম কোনো পোস্ট, ফলোয়ার্স বা ফলোয়িং কিচ্ছু দেখতে পাবে না। মানে এই ঘটনার পর ভারত সরকার ভালো রকম স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে। যত ফেমাস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট আছে, মানে পাকিস্তানি প্লেয়ারদের বা পাকিস্তানের সব কিছু কিন্তু একে একে ব্যান করে দিচ্ছে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু ভারতের এগেনস্টে স্টেপ নিচ্ছে। ভারত থেকে যে সমস্ত গান পাকিস্তানে চালানো হয় সেই সমস্ত মিউজিক কিন্তু পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছে। মানে সব কিছু করে দেওয়া হয়নি, বাট আস্তে আস্তে কিন্তু শোনা যাচ্ছে যে পাকিস্তানও ভারত থেকে, মানে ভারতের সমস্ত মিউজিক কিন্তু তারা ব্যান করছে, যদিও তাতে আমাদের কিছু এসে যায় না। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। আর এরকম আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।